অনিশ দাস অপুর কলমে লেখা আজকের ভয়ানক ভূতের গল্প অশুভ সংকেত। না, অভ্রর কাছে না গেলেই নয়। এবার যদি নাই যাই তাহলে নির্ঘাত বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে। অভ্রের ছবি আঁকে শিল্পীদের অনেকেই খেয়ালি হয়, আর এই খেয়ালিপনা আমার বন্ধুটির মধ্যে পুরো মাত্রায় রয়েছে। খেয়ালি বলে হঠাৎ করেই শহর ছেড়ে একটা পুরনো কেল্লায় থাকতে গিয়েছে সে। বছরখানেক ধরে ওই পুরনো প্রাসাদের দুর্গতিটি রয়েছে প্রিয় বন্ধু অভ্রে। প্রতি মাসে সে আমাকে একটি করে চিঠি লেখে। এই পর্যন্ত আমিও ওর কাছ থেকে 12টি চিঠি পেয়েছি। চিঠিগুলো বেশিরভাগ অংশ জুড়ে বাড়ির প্রশংসা। প্রায় প্রতিটি চিঠি শেষের দিকে লেখা থাকতো, কপাল গুনে খুব কম ভাড়ায় চমৎকার একটা বাড়ি পেয়ে গেছি বন্ধু। শিল্পী আর সাহিত্যর জন্য এক খাস জায়গা হয়েছে। আমি অনেকগুলো চমৎকার ছবি এঁকে ফেলেছি। নিজের ছবি কাজ দেখে নিজেই মুগ্ধ। সত্যিই কি আমি এই ছবিগুলি এঁকেছি? তুই তো লেখক, তোর লেখালেখি সরঞ্জাম নিয়ে এখানে চলে আয়। এখানকার পরিবেশ তো কল্পনায় তুই করতে পারবি না, এত সুন্দর। রাতারাতি বিখ্যাত হয়ে যাবি রে। আমি প্রকাশনা লেখার জন্য তোর দরজায় এসে ভিড় করবেন প্রকাশকরা তোর লেখার জন্য। কাজে আর দেরি নয়, চলে আয় বন্ধু, চলে আয়। প্রতি চিঠিতে অভ্র কথাটি লিখে, তোর ওখানে বেড়াতে যাব নিশ্চয়ই, হাতের কাজগুলো শেষ করেই চলে আসব। তুই কেমন জায়গায় থাকিস দেখতে আমার ইচ্ছে করছে। অভ্র তার চিঠির রীতিমতো হুমকি দিয়ে লিখে, তোকে এই শেষবারের মতো আসবার কথা লিখলাম, আর আসতে অনুরোধ করব না, আর কোনো চিঠিও লিখব না। যদি না আসিস ধরে নেব তোর সঙ্গে আমার বন্ধুত্ব ইতি। এই চরমপত্রকে কি আর অগ্রাহ্য করা যায়? কাজেই যাত্রার আয়োজন করতে হলো। টিকিট কাটবার প্রয়োজন নেই, কেননা ট্রেনে করে যাব না আমি। লেখা টাকা দিয়ে একটু 2 সিটের গাড়ি কিনেছি, ড্রাইভিংও শিখে নিয়েছি। ঠিক করলাম নিজের গাড়িতে করেই 150 মাইল পথ পাড়ি দেব। একদিন সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বিকেল নাগাদ পৌঁছে গেলাম অভ্রর বাড়িতে। বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। এটা সাধারণ কোনো বাড়ি নয়, এক বিরাট প্রাসাদ, দুর্গ, আদিকালের দুর্গ। দুর্গটি অনেক জায়গা ভেঙে চড়ে গেলেও তাতে এক বিশালত্ব নষ্ট হয়নি। যদ্দূর জানি অভ্র ছবি এঁকে খুব একটা টাকা কামাই করে না। সে এরকম একটা বিশাল প্রাসাদ দুর্গে ভাড়া করলো কি করে? সে একলা মানুষ, এত বড় বাড়ি আর কোনো কাজে লাগবে? প্রাসাদ দুর্গের চারদিকে ঘিরে যে পরীক্ষা ছিল তা দেখলাম। তা এখনো বোঝা যায়। ড্রবিচ বা টানা সেতুর উপর দিয়ে পরীক্ষা পার হয়ে দুর্গে যেতে হয়। শত্রু হলে সেতু তুলে ফেলা হতো। সেই সেতুর হতো প্রাসাদের দুর্গের তোরণের সামনে এক অতিরিক্ত আবরণ। সেতুর এপাশে আমি থেমেছি। এবার গাড়ি নিয়ে সেতুর পার হয়েই আমাকে প্রাসাদের দুর্গের তোরণের সামনে যেতে হবে। গাড়ি চালিয়ে তোরণের সামনে এলাম। তোরণ থেকে অনেকটা দূরের প্রাসাদের দুর্গ, অত্যন্ত আধ ফালাং তো হবেই। প্রাসাদ দুর্গের জানালার একখানার মুখও দেখা গেল। দূর থেকে হলো সেই মুখ আমি চিনতে পারলাম না অভ্রে। গাড়ি থেকেই মুখখানা জানালার কাছ থেকে সরে গেল। একটু পরেই হাসি মুখে নিচে এলো। ওকে দেখে আমি গাড়িতে থেমে পড়লাম। মা উল্লাসে অভ্রে আমার হাত ধরে কয়েকবার জাকুনি দিল। তার জাকুনির চোটে আমার হাতে ব্যথা হয়ে গেল। সে বলতে লাগলো, এই যে প্রাসাদ দুর্গটা দেখছিস, এটার নাম ওয়েলিংটন ক্যালস। একসময় এই প্রাসাদের দুর্গটি খুবই বিখ্যাত ছিল। আশপাশে বিরাট জঙ্গল জুড়ে ছিল এখানকার সমস্ত প্রভুর জমিদারি। এখানে ওই যে ছোট ছোট বাড়ি দেখছিস, এগুলো কিছুদিন আগে ছিল না। ওখানে ছিল বনভূমি। ওয়েলিংটন ক্যালস এর সামন্ত প্রাসাদের নিজস্ব বনভূমি। ওখানে হরিণ চড়ে বেড়ায়। রাজার বিশেষ অনুমতি ছাড়া কেউ হরিণ শিকার করতে পারে না। তবে ওয়েলিংটনের প্রভুদের রাজা হরিণ শিকার করার অনুমতি দিয়েছিল রাজা। প্রাসাদ দুর্গ আর তার মালিক সামন্ত প্রভুদের প্রশংসার আব্রের পঞ্চমুখ হয়ে উঠল। হরবর করে কথা বলছে। বেশিরভাগ কথাতেই আমার কাছে অসংজ্ঞায়িক লাগলো। মনে হলো এই বিশাল পরিত্যক্ত প্রাসাদ
টানা 1 বছর একদম একলা থেকে ওর মাথার নাট বল্টু সব গেছে। আব্রের বাক্যস্রোতে বাধা দিতে আমি এক প্রশ্নে করে বসলাম, গাড়ি কোথায় রাখবো? এই প্রাসাদের দুর্গে নিশ্চয়ই গ্যারেজ নেই। তা নেই, কিন্তু আমার প্রাসাদের আস্তবল তো আছে। আব্রে আমার কথাটা উপরে একটু মাত্রাতিক জোরেই দিল। শুনে আমার হাসি পেল, তবে হাসিটা সামাল নিয়ে বললাম, হ্যাঁ আব্রে, স্বর্গে বলো। আমার আস্তবলটা বিরাট, সেখানে 200 ঘোড়া রাখা যায়। এক সময় এত ঘোড়া থাকতো যে আস্তবলটার অবস্থান আমার শোবার ঘরের চাইতে অনেক বড়। এখানে ওটা খালি পড়ে আছে, তুই তোর গাড়িটা ওখানে রেখে দে। গাড়িটা রাখলাম আস্তবলে। তারপর আব্রের সঙ্গে প্রাসাদের দুর্গের ভিতরে ঢুকলাম। প্রথমেই এলাম হলঘরে। কি বিশাল ঘর, কিন্তু ঘরের অবস্থা এখন শোচনীয়। সিলিংয়ের প্লাস্টার খসে পড়েছে, কাঠের পাটাতন ভাঙা। ঘরের এক কোণ দিয়ে উপরের দিকে সিঁড়ি উঠে গেছে, তবে সিঁড়ির সঙ্গে কোনো রেলিং নেই। আব্রে জানালাম সিঁড়ির সঙ্গে ওঠা কাঠের রেলিং ছিল। রেলিংটা এখন কোথায় আমি প্রশ্ন করলাম। এ প্রাসাদ দুর্গের কেয়ারটেকারের দামে রেলিংটা খুলে নিয়ে বিক্রি করে দিয়েছে। আমি বললাম, বেশ, কেয়ারটেকার তো বেশ ভালোই বাড়িঘরটার করেছে। মুচকে হেসে আব্রে বলল, তা ঠিক বলেছিস, তবে ভাই এই সিঁড়ি দিয়েই আমাদের উপরে উঠতে হবে। আমি উপরে উঠতে থাকি, সাবধানে উঠিস, নিচে পড়ে গেলে জখম তো হতেই পারে, ববলীলার সঙ্গে হয়ে যেতে পারে। বাহ, কি চমৎকার কথা, শুনলে প্রাণটা একেবারে জড়িয়ে যায়। আমার পিছু পিছু আয়, সাবধানে আসবি। আব্রের পিছু পিছু ভাঙাচোরা সিঁড়ি দিয়ে প্রত্যেক প্রাণটিকে এরকম হাতে নিয়ে উপরে উঠতে লাগলাম। এক সময় দোতলায় এসে গেলাম। দোতলায় অনেকগুলো ঘর, তবে ঘরগুলো একদম ভগ্নদশা। এরকম ঘরে মানুষ থাকতে পারে? থাকা অতিশয় বিপজ্জনক। কখনো কি দুর্ঘটনা ঘটে যাবে কে জানে। হয়তো মাথার উপরে খসে পড়বে, নয়তো মেঝের ফাটলে ভিতর থেকে সাপ উঠবে ফোঁস করে। একটু অন্যরকম মনস্ক হয়ে জ্যাপের গর্তের মধ্য দিয়ে নিচে তলায় পড়ে যাওয়ার বিচিত্র নয় কি? আব্রে বললে, এই মহলটা একেবারে ভেঙে গেছে। আমি ওখানে থাকি না, আমি থাকি মাঝের মলে, যেখানে কয়েকটি ঘর এবং মোটামুটি থাকার মতো অবস্থা আছে। সাবধানে আমাকে নিয়ে আব্রের মাঝের হলে এলো। প্রাসাদ দুর্গের অংশের কয়েকটি ঘর এখনো আস্তই দেখলাম। শুধু তাই নয়, ঘরগুলো দেয়ালে যে ওয়ালপেপার লাগানো ছিল তা অনেক পুরনো হয়ে গেলেও এখনো ছেড়েনি। ওয়ালপেপারের ছবিগুলি অবশ্যই একদম অস্পষ্ট হয়ে গিয়েছে। এই ঘরগুলি কি করে টিকে গেল আব্রে জানে না। এখানকার সবচেয়ে বড় ঘরটি সে তার স্টুডিও বানিয়েছে, এখানে বসেই সে ছবি আঁকে। গত 1 বছর ধরে আব্রে যে ছবি এঁকেছে সেই সবই ঘরে যত্নে সাজানো। কয়েকটি ছবি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পরিত্যক্ত প্রাসাদ দুর্গ আমার বন্ধুর কল্পনা সত্যি উদ্দীপ্ত করে তুলেছে। আব্রের শিল্প প্রতিভা আক্ষরিক অর্থে যেন বিকশিত হয়ে উঠেছে। তার কয়েকটি ছবির মধ্যে একজন দক্ষ শিল্পীর স্বাক্ষর চোখে পড়লো আমার। কিন্তু আব্রে আমাকে ছবিগুলো না দেখিয়ে বরং আগে দেখাতে চাইলো তার বিশাল প্রাসাদপুরী। তার ঘরগুলো দেখলাম, আগেই বলেছি। সবচেয়ে বড় হলো তার স্টুডিও, তারপর অপেক্ষিত ছোট দুটো ঘরের মধ্যে একটি হলো তার শোবার ঘর, অন্যটি রান্নাঘর, এরপর ওই চতুর্থ ঘরটি, এটি সে আমার থাকার জন্য বরাদ্দ করেছে। আমি আসবো শোনার পর থেকে সে এই ঘরটি বরাদ্দ রেখেছে। আব্রের কারণে আমার থাকবার একখানা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পেয়েছি। আমি জানতে চাইলাম, রান্নাবাড়া কি তুই নিজেই করিস? না রে ভাই, নিজে করি না। প্রাসাদের পিছনে একটা বস্তি আছে, সেখানকার থেকে এক বুড়ি এসে রান্না করে দেয়। আমার এলাকার একলা সংসারের সামান্য কাজকর্মটুকু তো সেই করে। অবশ্য দিনের মধ্যে রান্না হয় একেবারেই। সন্ধ্যার অনেক আগে বুড়ি নিজেই বস্তিতে চলে যায়। এবং পরিত্যক্ত প্রাসাদপুরীতে সে রাতে কাটাতে মোটেই ইচ্ছুক নয়। কাজেই রাতের খাওয়ার জন্য টিনের খাবারই ভরসা। সেই খাবার চলবে তো? ভাবলাম, না চলে আর উপায় কি। কিন্তু আব্রেকে বললাম না সে কথা, শুনলে হয়তো বা সে দুঃখ পাবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে। আব্রে বলল, আজ আর এই বিশাল বাড়িতে সব কিছু তোকে ঘুরিয়ে দেখাবো না, কাল দিনের আলোয় দেখবি। অনেক দূর থেকে এসেছিস, নিশ্চয়ই ক্লান্ত। আগে একটু বিশ্রাম নে, তারপর রাতের খাওয়া দাওয়াটা হবে। একটু রেস্ট নিলাম। তারপর আব্রে আমাকে নিয়ে গেল রান্নাঘরে।
ওখানে বসে খাওয়া দাওয়া শেষ। খেতে খেতে গল্প করতে করতে লাগলাম দুজন। আবরে বলতে লাগলো, বাড়িটা খুব প্রকাণ্ড, এই বাড়ির 4-5টি ঘর আমি ব্যবহার করি, যদিও গোটা প্রাসাদের দুর্গই ভাড়া নিয়েছি। এ ভাড়া কত জানিস? কত? মাসে 10 সিলিং। আবরে গম্ভীর হয়ে বলল, এই বাড়ির কেয়ারটেকারের বাসা বুদ্ধি ও কমতি নেই। সে জানে এই 10টা সিলিংই তার নগদ লাভ। এখানে এই পরিত্যক্ত প্রাসাদে দুর্গ কে ভাড়া নিবে বলতো? আমি এখানে আসবার আগে বহুদিন ধরে এই বাড়ির খালিই পড়েছিল। ইট কাঠ পাথর চুরি হয়ে যাচ্ছিল। এই বাড়ির কেয়ারটেকার যখন দেখলো বাড়ি ভাড়া দিলে তার বরং লাভই হবে, তখন সে অল্প পয়সায় ভাড়া দিয়ে দিল। এই প্রাসাদ দুর্গ কতদিন পুরানো? আমি প্রশ্ন করলাম। অনেক দিনের পুরানো। ওয়েলিংস্টিন বংশের সন্তান দীর্ঘদিন অঞ্চলের জমিদার ছিলেন। তারা ছিলেন এদেশের প্রথম শ্রেণীর জমিদার। এই অঞ্চলে তো বটেই, এমনকি রাজধানীর আশেপাশে তারা সবচেয়ে প্রতিপত্তি ছিলেন। সপ্তদর্শন ড্রেড বংশের রাজ প্রথম চার্লস এবং প্রাসাদের দুর্গ কয়েকদিন থেকেই গিয়েছিল। সেই ঘরটি আমি স্টুডিও বানিয়েছি। হয়তো সেই ঘরেই বসে রাজা বিশ্রাম নিতেন। আমি পরিহাস করে সুরের তরল কণ্ঠে বললাম, এই আদিকালে প্রাসাদের 2-4টা ভূত না থাকলে তো মানায় না। তো ভূত টুত আছে নাকি রে? থাকতে পারে, আমরা হালকা গলা উত্তর দিল। তবে আমি এখন পর্যন্ত ওরকম কিছু দেখিনি। অবশ্য বুড়ি ন্যান্সি এই বাড়ির সম্বন্ধে অনেক কথাই জানে, তাকে জিজ্ঞাসা করা যেতে পারে। ওই যে বুড়ি এসে রান্নাঘরে দিয়ে রান্না, নাম ন্যান্সি, যিনি এখানে রান্না করে। বুড়িও বাড়ি নিয়ে গাল গল্প শুরু করলে আমি কাজ ছুতোয় স্টুডিও ঢুকে পড়ি। তো সেসব গল্প শুনবার ইচ্ছা বুড়ির কাছ থেকে কখনোই আমি আগ্রহ জাগিনি। একজন শ্রোতা পেলে সে খুব খুশি হয়। তবে ন্যান্সির কাছ থেকে গল্প শুনতে হলে দিনের বেলাতেই শুনতে হবে, কেননা সন্ধ্যায় কিন্তু এই বস্তি ফিরে যায়। সন্ধ্যার পর কোনো মতেই দুর্গের প্রাসাদের মধ্যে তাকে রাখা যায় না। বুড়ি মনটা কুসংস্কারে ভরা। আমি তার কুসংস্কার দূর করবার জন্য কোনো চেষ্টাও করিনি কোনোদিন। খামোকা সময় নষ্ট করে লাভ। সারাদিন গাড়িয়ে চালিয়ে অনেকটা পথ এসেছি। দেহ মন ক্লান্ত। সোনা মুখ করে টিনের খাবার খেয়ে আব্রাকে শুভরাত্রি জানালাম। তারপর চলে গেলাম আমার নির্দিষ্ট করে। ঘুম পাচ্ছিল, কিন্তু এতক্ষণে ঘুমিয়ে পড়লে চলবে না। কয়েকখানা জরুরি চিঠি লিখলাম। কাল সকালে ডাকে চিঠিগুলো দিতে হবে। ক্লান্ত মনে চিঠি লিখতে শুরু করলাম। শেষ করতে অনেকটা সময় লাগলো। গম চোখে আমি ঢুকলাম। আমার কলম আর এগোতে চাইছিল না। বেশ কষ্ট করে চিঠিগুলো শেষ করলাম। তারপর পোশাক পাল্টে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আবরে বিছানা পেতেই রেখেছিল। ঘুম আসতে দেরি হলো না। রাতে টানা ঘুম হয়নি। মাঝে মাঝে স্বপ্নে থেকে ঘুম ভেঙে দিয়েছে। অবশ্য এগুলো ঠিকঠাক দুঃস্বপ্নই বলা যায়। অতীত যুগের অভিজাতরা চিত্রশিল্পীদের মোটা অঙ্কনের দক্ষিণা দিয়ে নিজের ছবি আঁকিয়ে রাখতেন। সেরকম ছবি আমি অনেক দেখেছি। এই প্রাসাদের দুর্গের মস্ত হলঘরের দেয়ালে আমি সেরকম কয়েকটি ছবি টানানো দেখেছি। সেরকম একজন অভিজাত পুরুষের আমি বারবার স্বপ্ন দেখছি। অন্তত 3বার তো বটেই। একই লক্ষ্যে আমি 3বার স্বপ্নে 3 রকম অবস্থায় দেখলাম। শেষবার স্বপ্নটা পরিষ্কার মনে নেই। স্বপ্নে দেখলাম যেন সেই অভিজাত পুরুষটি দাঁড়িয়ে আছে এবং প্রাসাদের দুর্গের আঙিনায়। তার কাছ থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে একদল সৈন্য। প্রতিটা সৈনিক বন্দুক লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। সংকেত পেলেই সৈন্যরা লক্ষ্য করে গুলি ছোড়ার অপেক্ষায়। স্বপ্নের মধ্যে শিউরে উঠলাম। দারুণ আতঙ্কে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম পাল্লা ভাঙা জানালার ভিতর দিয়ে ভোরের আলো ঢুকছে ঘরে। সবে ভোর হয়েছে, এখনো কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া যাক। একখানা চাদর বাজ করে নিয়ে পায়ের কাছে ওটা টেনে গায়ে দিলাম। তারপর আবার নিদ্রা দেবীর অবরণ শুরু করলাম। ঘুম বাংলার আবরে ডাকাডাকি আঁকা জাঁকা শুরু করলো। 2 চোখ রগে বিছানা থেকে উঠলাম। চারদিকে রোদ জলকল। বেলা এখন 8টার কম নয়। আবরে বলল, বাবা তুই দেখছিস ঘুমাতে পারিস, কিন্তু না, আর ঘুম না, এবার উঠে পড়, চল একটু ঘুরে আসি। খানিক দূরে একটা খাবারের দোকান আছে, সেখান থেকেই ব্রেকফাস্ট সেরে নেওয়া যাব। আমি সকালে বেড়াতে গেলেই ওখানে নাস্তা খাই। আবরে 2 কাপ কফি নিয়ে এসেছিল। একটা কাপ আমার হাতে দিয়ে ধরিয়ে দিয়ে নিজের কাপে চুমুক দিল। আবরাকে শুভ প্রভাত জানিয়ে জানতে চাইলাম, আচ্ছা এই প্রাসাদের দুর্গে কি কাউকে গুলি করে হত্যা করা হয়েছিল? কাকে? স্যার পিটার ওয়েলিংটনকে। তিনি কে?
এক সময় তিনি ছিলেন এই প্রাসাদের দুর্গের মালিক। আব্রে উত্তর দিল, কতদিন আগে? আমি প্রশ্ন করলাম, শতেক, অর্থাৎ স্টুয়ার্ট আমলে স্যার পিটারকে তার নিজের বাড়িতে হত্যা করা হয়। কেন? সে এক ইতিহাস। আমার প্রশ্নের উত্তর আব্রে বলল। আমি কৌতূহল নিয়ে বললাম, ঘটনা কি শুনতে পারি? তুই নিশ্চয়ই জানিস, স্টুয়ার্ট বংশের রাজা প্রথম চার্লসের রাজত্বকালের ইংল্যান্ডের গৃহযুদ্ধ ছিল। রাজার বিরোধী দলের নেতা ছিলেন অলিভার ক্রমওয়েল। জানি তুই গল্পটা ভালো জানিস। আব্রে বলতে লাগলো, গৃহযুদ্ধে রাজার পক্ষে হেরে যায়। স্যার পিটার ওয়েলিংটন ছিলেন রাজার প্রথম চার্লসের অনুগত সামন্ত। তিনি রাজার পক্ষ থেকে রাউন্ড হেডদের সঙ্গে অনেক যুদ্ধ করেছিল। অলিভার ক্রমওয়েলের সৈনিকদের রাউন্ড হেড বলা হতো। কেন? কারণ ক্রমওয়েলের সৈনিকেরা মাথার চুল খুব ছোট ছোট করে কাটত। এই বিশেষ ধরনের ছাঁটার জন্য তাদের বলা হতো রাউন্ড হেড। যাক, যা বলছিলাম, রাজা প্রথম চার্লসের তো প্রাণদণ্ড হলো। ইংল্যান্ডের রাজা ভক্তরা শিউরে উঠল এই নৃশংস ঘটনার জন্য। রাজার প্রাণদণ্ডের পর স্যার পিটার ওয়েলিংটনের আত্মরক্ষার জন্য পালিয়ে গেল, কিন্তু তিনি রাজভক্তদের নিয়ে ক্রমওয়েলের বিরুদ্ধে একটা সৈন্যদল গড়ে তুলবার চেষ্টা করতে লাগলেন। স্যার পিটার ছিলেন অসম সাহসী। পলাতক অবস্থায় তিনি প্রায় রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে প্রাসাদের দুর্গে আসতেন, এখানকার রাত যাপন করতেন। তারপর ভোরের বেলায় আলো ফুটবার আগেই আবার চলে যেতেন, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না স্যার পিটার। তার নিজের লোকেরাই তাকে ধরিয়ে দিল ক্রমওয়েলসের সৈন্যদের হাতে। রাউন্ড হেড বা হ্যান্য হয়ে খুঁজেছিল স্যার পিটার ওয়েলিংটনকে। একদিন রাতে স্যার পিটার প্রাসাদের দুর্গে ঢুকবার পরেই তার সেই আত্মীয় তেতলা জানালা দিয়ে একটা পতাকা নাড়তে লাগলো। এটা ছিল ইশারা। রাউন্ড হেডেরা কাছাকাছি ছিল। সংকেত পেয়ে তারা ছুটে এলো। স্যার পিটার তখন বিশ্রাম নিচ্ছিল। ক্রমওয়েলের সৈন্যকর আতর্কিতভাবে প্রাসাদের দুর্গে হানা দিয়ে স্যার পিটারকে টেনে হিঁচড়ে দুর্গের আঙিনায় নিয়ে এলো। তারপর একসঙ্গে গর্জে উঠল তাদের বন্দুক। নিষ্ঠুরভাবে নিহত হলেন স্যার পিটার ওয়েলিংটন। গতকাল যে আঙিনা দিয়ে তুই তোর গাড়ি নিয়ে আসতো বলে গিয়েছিলি, সেই আঙিনার কোনো একটা জায়গায় পিটার্স ওয়েলিংটনকে হত্যা করা হয়। আমি বললাম, আব্রে, এই হত্যাকাণ্ডটা বোধ হয় আমি কাল রাতে স্বপ্নে দেখেছি। কিন্তু আমি এই স্বপ্ন দেখলাম কেন? আমি তো স্যার পিটারের ব্যাপারে কিছু জানতাম না। তবে কি কোনো উদ্দেশ্য নিয়ে তাকে হত্যা করা হয়েছিল, বা কোনো উদ্দেশ্যে আমি স্বপ্নটা দেখেছি? আমার স্বপ্নের কথা শুনে আব্রে অবাক হয়ে গিয়েছে, কিন্তু এই নিয়ে সে আর কোনো কথা বাড়ালো না। আমাকে তাড়া দিয়ে বললো, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, দেখছিস না রোদ চলে এসেছে। আব্রের সঙ্গে অনেকক্ষণ ঘুরলাম। সে স্বপ্নটা দেখে মনটা বিগড়ে গিয়েছে। অতীতের অনেক ঘটনা স্বপ্নের মধ্য দিয়ে আমার কাছে এসেছিল, কিন্তু কেন? এই স্বপ্নটা মনের মধ্যে বারবার ঘুরপাক খেতে লাগলো। নতুন জায়গায় বেড়াতে গিয়ে বেড়ানোটা ঠিক উপভোগ করতে পারলাম না। খাবারের দোকানে গিয়ে মুখরোচক খাবার খেলাম না। সারাক্ষণ স্বপ্নটা আমার মধ্যে গুড় করছে। কেন এই স্বপ্নটা আমার মধ্যে হলো? 1 বৎসর ধরে বন্ধু আমার এখানে থাকি, সে স্বপ্ন দেখলো না, আর এক রাতে আমি সে স্বপ্নটা দেখলাম। নানান প্রশ্ন আমার মধ্যে জাগতে শুরু করলো। প্রাসাদ দুর্গের সামনে একটা বিশাল বনভূমি ছিল। এখানে হরিণ ঘুরে বেড়াতো। এখানে ওখানে কয়েকটা বিরাট বিরাট গাছ ছাড়া বনভূমির কোনো চিহ্ন নেই। যেখানে ছিল বনভূমি সেখানে গড়ে উঠেছে ছোট্ট ছোট অনেক বাড়ি। বাড়ির সারিগুলো মধ্য দিয়ে চলে গেছে লাল সুকুরির অনেক রাস্তা। যারা প্রাসাদের দুর্গের সম্পত্তি দেখাশোনা করেছে তারা 1 ইঞ্চি জায়গাও নষ্ট করেনি। দেখলাম বহুকালের পুরনো ভগ্ন প্রাসাদের দুর্গকে ঘিরে গড়ে উঠেছে এক আধুনিক শহর। শহরের আয়তন বাড়ছে। পরীক্ষার ভিতর দিয়ে আধুনিকতার কোনো চিহ্ন নেই। অতীতে যে এখন থমকে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পরীক্ষার বাইরে আধুনিকতার রাজত্ব। এখানে বিজলিবাতি, রেডিও, আধুনিক আমোদ প্রসাদ সব কিছু ব্যবস্থা রয়েছে। মুখর বর্তমান থেকে নীরব অতীত টুকোবার ইচ্ছা আদৌ ছিল না, কিন্তু সেই কথা কি আব্রেকে বলা যায়? সত্যি কথাটা বললে সে দুঃখ পেতে পারে। কাজেই মনের কথাটা মনেই চেপে রেখে পরীক্ষায় বেরিয়ে পর আবার প্রাসাদ দুর্গেই ঢুকে পড়লাম। দুপুরের খাবারের সময় আমরা প্রাসাদে দুর্গে ঢুকলাম। ন্যান্সি বুড়ি রান্না শেষ করে নিজের বাড়ি চলে গিয়েছে। তাদের দুজনের খাবার ঢাকা দেওয়া ছিল। ঢাকনা খুলে আমরা খেতে বসলাম। খাবার তখন গরম ছিল, খেতে ভালোই লাগলো। বুড়ির রান্নার হাত মন্দ না। খাওয়া শেষ হলো। আব্রে তার স্টুডিওতে ঢুকলো। রোজ এই সময় সে আঁকাআঁকি করে। আমি আমার ঘরে চলে গেলাম। দেখা যাক
কিছু লেখালেখি করা যায় কিনা। ঘরে গিয়ে কাগজ কলম নিয়ে বসলাম, অনেকক্ষণ পত্রিকা থেকে লেখা দেখলাম, কিন্তু অনেক ভেবেচিন্তে একটা চরিত্র যা লিখলাম তা নিজেরই পছন্দ হলো না। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, রান্নাঘর থেকে প্লেট আর পেয়ালার শব্দ শোনা গেল। বোধহয় কেউ চা বানাচ্ছে। কে তৈরি করছে? ন্যান্সি বুড়ি না আবরে নিজে? ঘর থেকে বেরে রান্নাঘরের কাছে গেলাম। না, বুড়ি নয়, আবরে নিজেই চা তৈরি করছে। তাকে সাহায্য করার জন্য আমি কাছে এগিয়ে গেলাম। চায়ের পাট শেষ হলো। আবরে বলল, চল এবার তোকে ভালো করে প্রাসাদ দুর্গটা ঘুরিয়ে দেখে নিয়ে আসি। আমি আপত্তি করলাম, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন এই ভাঙাচোরা প্রাসাদের দুর্গের মধ্যে ঘোরাঘুরি ঠিক হবে না। তাছাড়া সকালেই তো একবার দেখলাম। আমি শ্রীমান আবরের মন এখনো উৎসাহের জোয়ার বইছে। যেখানে ভাটা আনা আমার কম্য নয়। আবরে উত্তেজিত হয়ে বলল, একবার দেখেছিস তো কি হয়েছে? এক ঐতিহাসিক প্রাসাদের দুর্গ, একে বারবার দেখা যায়। তাছাড়া এই বিশাল প্রাসাদের সব কিছু তো এখনো দেখিসনি। সকালে যা দেখেছিস এবার তাই তোকে দেখাবো, চল। আবরের উৎসাহ আমি খুব একটা উৎসাহ বোধ করছিলাম না। তবে সে কথা বলে আমি বন্ধুটিকে আঘাত দিতে চাইলাম না, কাজেই আর কোনো আপত্তি না করে সঙ্গে বেরিয়ে পড়লাম। এক বিশাল প্রাসাদ দুর্গ, এর মধ্যে কত যে ঘর, কত বারান্দা। কোনো ঘর একেবারে ভেঙে গিয়েছে, কোনো ঘর আবার অর্ধেক ভাঙা, কোনো ঘর সিলিং ফেটে গিয়েছে, কোথাও আবার মাথার উপর ছাদ ছুঁই, মাথার উপর দেখা যাচ্ছে তারার জন্য আকাশ। অনেক জায়গা বারান্দা ভেঙে গিয়েছে, সেসব জায়গা লাফিয়ে পার হতে হয়। সে ধাপ ভেঙে যাওয়ায় অনেক বাড়ি প্রাণ হাতে করে দড়ি দিয়ে উপরের দিকে উঠতে হয়েছে। আবরে স্বর্গকে বলল, তবে আর বলছি কি, তুই নিশ্চয়ই জানিস না যে মানুষের ত্রাণকর্তারা প্রভু যিশুদের জন্ম হয়েছিল বেথলেহেম এক আবাসস্থলে। মা মেরি তাকে রেখেছিল ঘোড়ার খাবার রাখবার একটা কাঠের পাত্রের মধ্যে। যিশুর কয়েকজন শিষ্য সেই পবিত্র পাঠের কাঠ দিয়ে কয়েকশো ক্রু তৈরি করেছিল। দেবীর উপরে ওই ক্রুশ হলো তার একটি। ওই ক্রুশ মহাপবিত্র, কেননা একদা ওই ক্রুশ প্রভুর পবিত্র দেহের স্পর্শ পেয়েছে। অজ্ঞাতসারে গভীর শ্রদ্ধা মাথাটা নিচু হয়ে এলো। জিজ্ঞাসা করলাম, বেথলেহেমের ক্রু এই দূর দেশে এলো কি করে? আবরে জবাব দিল, মুসলমানদের হাত থেকে জেরুজালেম উদ্ধার করার জন্য অনেক ধর্মপ্রাণ খ্রিস্টান ক্রুইড বা ধর্মযুদ্ধে অংশ করেছিল। পবিত্র ভূমিকে উদ্ধার করার জন্য তারা গিয়েছিল মধ্যপ্রাচ্যের ঊষর মরুপ্রান্তে। ওয়েলিংটন বংশের সন্তানেরার মধ্যে কয়েকজন ধর্মযুদ্ধ যোগ দিতে বীরত্বের জন্য খ্যাতি লাভ করেছিল। তাদের মধ্যে কেউ বেথলেহেম থেকে এই পবিত্র ক্রু এনে নিজের প্রাসাদের দুর্গের গির্জার ভিতরকার দেবীর উপরে স্থাপন করেছিল। এমনি করেই বেথলেহেমের মহাপবিত্র ক্রু এসে যায় এই দূর দেশে। গল্পটা শুনতে ভালোই, আমার মুখে ফসকে কথাটি বেরিয়ে গেল। বেশ, বুঝতে পারলাম। আমার উদাসীনতা দেখে বন্ধুবর আবরে একটু মন ক্ষুণ্ণ হলো। তবে এক সেকেন্ডে বাদেই ধর্ম প্রচারক উৎস নিয়ে আমাকে বলতে লাগলো, আমার রাঁধুনি ন্যান্সি বুড়ি ওই ক্রু সম্বন্ধে অনেক কথা জানে। তাকে একবার জিজ্ঞাসা করলেই অনেক গল্প শুনতে পারবি। আমি অনেক গল্প শুনেছি তার কাছ থেকে। এই অঞ্চলের বাসিন্দাদের বিশ্বাস ওই ক্রুশের নাকি অলৌকিক ক্ষমতা রয়েছে। এখানকার লোকেরা কোনো বিপদে পড়লে প্রাসাদের দুর্গে এসে ক্রুর ধোয়া জল দিলে সব ঠিক হয়ে যেত। কথা বলতে বলতে আমরা তৃতীয় তলায় নেমে এলাম। আমি বললাম, এখানে কি দেখার মতো আর কিছু আছে? আছে, আবরে উত্তর দিল, আর সেটা তোকে এখন দেখাবো। জিনিসটা কি? আমি একটু কৌতূহল হয়ে প্রশ্ন করলাম। একটা জানালা, আবরে উত্তর দিল। জানালা? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, জানালাটা আছে পিছনের দিকে। স্যার পিটার ওয়েলিংটনের এক বিশ্বাসঘাতক আত্মীয় এই জানালার পথে লাল নিশান দেখে সংকেত পাঠিয়েছিল রাউন্ড হেডদের। স্যার পিটার্স তখন গোপনে প্রাসাদের দুর্গে এসেছিল। সংকেত পেয়ে আশেপাশে লুকিয়ে থাকা রাউন্ড হেডদের এসে হানা দিয়েছিল এই প্রাসাদের দুর্গে। স্যার পিটার্স ধরে পড়েছিল শত্রুদের হাতে, তাকেই নিষ্ঠুরভাবে হত্যা করেছিল এখানে। আমাকে নিয়ে আবরে
এল জানালাটার কাছে এলো। সত্যি বলতে কি, জানালাটা দেখে আমার সমস্ত শরীর মন শিউরে উঠল। জানালাটার পান্নালেই লোহার গাছগুলো খুব পুরানো, কালের কলের পরে একদম কুৎসিত হয়ে গেছে। জানালা দিয়ে বাইরে তাকালাম, পরীক্ষাটা পরিষ্কার দেখা যাচ্ছে। পরীক্ষার ওপরে অনেকটা ফাঁকা জায়গা। একসময় ওখানে ছিল ওয়েলিংদের সংরক্ষিত বনভূমি, ওখানেই কয়েকটা গাছ রয়েছে। আমি বললাম, ওই ফাঁকা জায়গাটা কি এখনও কেল্লারি সম্পত্তি? আবরে বলল, না 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 না, ওই সব জায়গা বিক্রি হয়ে গেছে, যারা কিনেছে তারা এখানে বাড়ি তুলতে পারেনি। একটু দূরে সরিয়ে পর সারি সারি ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছিস, ওগুলি তুলেছে। ফুলের বাগানওয়ালা বাড়ি তো নয়। বাবা যায়, ওখানে এরকম বনভূমি ছিল, দূরের জমি আগেই বিক্রি হয়ে গিয়েছে, তাই ওখানে মানুষের বসতি ঘরে ওঠেনি। একথা গভীর রাতে ওই বনভূমি ভেতর থেকে বেরিয়ে এলো রাউন্ড হেডেরা এই কেল্লার হানা দিয়েছে। স্যার পিটার ওয়েলিংটনকে তার নিজের দুর্গে আঙিনায় গুলি করে হত্যা করেছিল তারা। গড়াদের নিচে সিমেন্ট নেই, বৃষ্টির জলের চপড়ায় সেখানে কতগুলো গর্ত তৈরি হয়েছে। আমি অন্যমনস্কভাবে একটা গর্তের ভিতরে আঙুল ঢুকিয়ে নাড়তে লাগলাম। খোঁচাখুচি করতে গিয়ে সিমেন্টের একটা বিরাট চঙ্গর নিয়ে খসে পড়ল। দেখলাম নিচে একটা গর্ত। এই গর্ত খালি নয়, একখণ্ড কাপড়ের মতো একটা জিনিস রয়েছে সেখানে। এটি আবার কি? বলতে বলতে আমি গর্তের ভিতরে থেকে কাপড়টি টেনে বের করলাম। কাপড়খানা ধুলোয় ভরা। আমি সেটির ঝাড়বার জন্য জানালার বাইরে হাত বাড়িয়ে দিলাম। কি সর্বনাশ, এ কি করছি? বলতে বলতে আবরে আমার হাত চেপে ধরে ধরার জন্য নিজেকে জানালার বাইরে হাত বাড়ালো। ততক্ষণে আমি কাপড়টি দুবার জেরে ফেলেছি। এ কি করলি তুই? আমার হাত থেকে জোর করে কাপড়টি ছিনিয়ে নিয়ে আর তো নাদ করে উঠলো আবরে। কেন, কি হয়েছে? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। হতে পারে, বাকি রয়েছে কি? আবরে একই প্রসঙ্গে আর্তনাদ গর্জন ছাড়লো। তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। আমি হতভম্ব হয়ে গেলাম। গর্তের ভিতর থেকে তুই কি বের করেছিস জানিস না? কেন? একটা পুরনো কাপড়। ওটা সাধারণ কোনো কাপড় নয়, এ হলো সেই রক্তাক্ত পতাকা। ওই পতাকা নেড়ে স্যার পিটার ওয়েলিংটনকে বিশ্বাসঘাতক আত্মীয়তা রাউন্ড হেডের সংকটে পাঠিয়েছিল। ভালো করে তাকিয়ে দেখলাম কাপড়টি যে একটি পতাকা তা দেখে বোঝা যায়। ওটার রং যে একরকম লাল ছিল সেটাও বোঝা যায়। তাও বুঝতে কোনো অসুবিধা হলো না। অত্যন্ত বিচলিতভাবে তার আত্মনাথের শরীর আবরে বলল, দেখছিস তো কি সর্বনাশ তুই করেছিস? অজানা অজ্ঞানে মনটা হুড়মুড় করতে লাগলো। আবরে বলল, তুই পতাকাটাকে জানালার বাইরে নিয়ে জ্বাললি তো? হ্যাঁ জ্বাললাম তো। তাতেই তো সর্বনাশ হয়ে গিয়েছে। কীরকম? আমি বিব্রয় প্রশ্ন করলাম। ওই বড় সন্ধ্যাবেলা রক্তাক্ত পতাকা সংকেত যে কি ভয়ঙ্কর হতে পারে তা বুঝতে পারবি না তুই। অতীতে এই সংকেত স্যার পিটার ওয়েলিংটনকে প্রাণ দিয়েছে এলো। আর বর্তমানে? বাক্যটা শেষ না করেই আবরে থেমে গেল। বর্তমানে কি? আমি একটু বিরক্ত হয়ে প্রশ্ন করলাম। বুঝতে পারছি না বর্তমান স্যার পিটার ওয়েলিংটন হত্যাকারীদের হাতেই আমাদের প্রাণ যাবে কিনা। মনে মনে একটু ভয় পাইনি তা মনে হয়, কিন্তু মুখে হাসি টেনে বললাম, কি বলবো ঠিক করতে পারছি না। স্যার পিটার ওয়েলিংটনের রাউন্ড হেড হত্যাকারীরা নিজেরাই তো কতকাল আগে মরে গিয়েছে। মরলে সব মরে যাবে, এ কথা তো আগেই বলেছি। তো ওরা আসবে কোত্থেকে? তোর বিশ্বাস অবিশ্বাস কিচ্ছু আসে যায় না। চল এবার নিচে চলে যাই। আমার হাত ধরে আবরে দোতলায় নিয়ে এলো। রক্ত পতাকা রইল তেতলা সেই জানালার নিচে দুলিশার মেজোতে। দোতলায় এসে আবরে বলল, চল রান্নাঘরে, তাড়াতাড়ি খাওয়ার পালাটা শেষ করে নিই। এত তাড়াতাড়ি খাবো কেন? এখনো অনেক রাত হয়নি। আপত্তি করলাম না আমি। এখন খেয়ে নিতে হবে, আবরে বলল। পরে হয়তোবা খাবার সময়ে পাবো না। কি হেয়ালির মতো কথা বলছিস? খাবার সময় পাবো না কেন? অন্ধকার হতে গাঢ় হবে, ততই অশুভ শক্তিগুলো আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা আছে। নরকের অতল গহরে দরজা খুলে যাবে। নরকের মহা অমঙ্গল অশুভ শক্তির অভাবে কাহিনীরা দেহ ধারণ করবে। তারা আসবে আমাদেরই কাছে, আমাদের আত্মা নিয়ে যাবে অন্তনগরে। আমরা তো রক্ত পতাকা সংকেত দিয়েছি। শিল্পীরা কল্পনাপ্রবণ হয়, কিন্তু আব্রের কল্পনা যে এতটা উৎকুণ্ঠ হতে পারে তা আমি ধারণাই করিনি। বোধহয় ভগ্নপ্রসাদের দুর্গে একা একা থাকবার ফলেই তার মাথাটা একেবারে শেষ। রান্নাঘরে তাড়াতাড়ি খেয়ে নিলাম দুজন, তারপর পোশাক ছাড়লাম। তোরা যেহেতু ধারণা আজ রাতে প্রেতাত্মা এখানে হানা দেবার হতে পারে, আজ রাতটা কোনো হোটেলে কাটিয়ে আসি। প্রস্তাব মন্দ নয়, চল।
তাহলে এখনই বেরিয়ে পড়ি। আব্র আগতে গিয়ে জানালার কাছে এসেই থমকে গেল। খোলা জানালার দিকে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে শুকনো গলায় অদ্ভুতভাবে হেসে উঠল। আমি বললাম, কিরে হাসছিস কেন? হঠাৎ এমন করে অট্ট হাসি? এদিকে আয়। আমি অব্রের কাছে গেলাম। বাইরে তাকা। শুকানো গলায় আব্র বলল। তাকালাম। কি দেখছিস? কি আর দেখবো, ওই নিকশ কালো অন্ধকারে কিছু দেখা যায়? কিছু শুনতে পাচ্ছিস? আব্রে আবার প্রশ্ন করলো। না, তোর কথা ছাড়া আর কিছু শুনতে পাচ্ছি না। চারদিকে কেমন নিঝুম, নিথর, নিস্তব্ধ। এটা কি তোর কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে? তোর এই প্রশ্নটা অর্থ ঠিক বুঝলাম না আব্রে। তুই তো কাল সন্ধ্যার আগেই এখানে এসেছিস। কাল রাতে নিশ্চয়ই কখনো কখনো জানালা দিয়ে বাইরে তাকিয়েছিস। হ্যাঁ তো। আমি বললাম, কিছুই দেখিনি, কিছুই শুনিনি। দেখেছিলাম দূরের নতুন বাড়িগুলোর আলোয়, শুনেছিলাম বাড়িগুলোর থেকে বেশি আসা গান আর বাজনার শব্দ। আর এখন আব্রের বিলহরবুর প্রশ্ন। আমি চমকে উঠলাম, তাকালাম আব্রের দিকে। আব্রে বলল, এবার বুঝতে পারছি না, আমি 1 বছর ধরে প্রাসাদের দুর্গে আছি। রোজ রাতে আমি দূরের বাড়িগুলোতে অনেক রাত্র পর্যন্ত জ্বলতে দেখেছি। এদিক থেকে ভেসে আসা রেডিও কোনো গাছ বাংলা শুনতে পেয়েছি বলতে মনে হয় না। কাল পর্যন্ত তুই শুনেছিস, কিন্তু এমন হলো কেন? কেন আমার রূপসুপ গন্ধ স্পর্শ ভরা মানুষের পৃথিবী থেলে উঠে বিচ্ছিন্ন হয়ে গেলাম? কেন? কারণ নরকের মহা অমঙ্গল, অশুভ অলিক শক্তির আদরে সবকিছু পাল্টে যাচ্ছে মনে হয়। দুজন তাড়াতাড়ি শিশির সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। আব্রের হাতে একটা লণ্ঠন। আমার হল ঘরের দরজার কাছে আসতেই লণ্ঠনটা একদম ধপধপ করে জ্বলে উঠে আবার নিভে গেল। সর্বনাশ! আব্রে কোকিয়ে উঠল। এখন এই ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অন্ধকারের মধ্য দিয়ে হাত তাড়াতে আমরা প্রাসাদের দুর্গের তোরণের সামনে এলাম। বড় দরজার আগে একটা ছোট্ট দরজা। তোরণ ধার না খুলেও সেটা খুলে বাইরে যাওয়া যেতে পারে। আমরা ছোট্ট দরজা খুললাম। এবার আমরা বেরিয়ে যাব এক অভিশপ্ত পুরী থেকে। কিন্তু বেরোবার চেষ্টা করতে বাধা পেলাম। আমাদের সামনে একটা দেয়াল, সেখানে দেয়াল অদৃশ্য। সেই দেয়াল ইহলোকের নয়, পরলোকের নয়, সেই দেয়াল নরকের। সেই দৃশ্য কঠিন দেয়ালের এমন কোনো ফাঁক পেলাম না যা দিয়ে আমরা বেরোতে পারবো। তবু চেষ্টা করতে লাগলাম। না, বৃথা চেষ্টা। বাইরে বেরোবার কোনো রাস্তা নেই। মাথার উপর কালো আকাশটা ফালা ফালা করে চিরি দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। শোনা গেল মেঘের শুরু গর্জন, যে গর্জনে বিশ্বচার যেন দারুণ ভয় থরথর করে কেঁপে উঠল। সেই গর্জন থামতে না থামতে অন্ধকারের কালে যবনিকা ভেদ করে যেন নরকের অতল গহ্বর থেকে ভেসে আসতে লাগলো ক্রু হুঙ্কার। সে অপপ্রার্থিত ভয়াল হুঙ্কারের শব্দে আমাদের আপামস্তক কেঁপে উঠল। ততক্ষণে চারদিকে অন্ধকার, আমাদের চোখ অনেকটা সয়ে গিয়েছে। হঠাৎ মনে হলো সে অন্ধকারের ভিতরে এক মহা অন্ধকার যেন ঘনীভূত হচ্ছে। শুধু তাই নয়, সেই মহা অন্ধকার দিয়ে আসছে প্রাসাদের দুর্গের তোরণের দিকে। কাঁপতে কাঁপতে ছোট দরজা বন্ধ করে দিলাম। বলতে গেলে প্রায় সঙ্গে সঙ্গে বাইরে সেই ঘনমহার অন্ধকারে এসে আশ্রে পড়ল তোরণের উপর। আমরা ছুটে হল করে চলে এলাম। আব্রে পকেটে হাতে একটা দেয়াশালাই বের করলো। এদিকে তখন তোরণের উপর পড়েছে আঘাতের উপর আঘাত। বহু যুগের আগের মৃত রাউন্ডে হেডদের প্রেতাত্মার পরলোক থেকে বেরিয়ে এসে শিকারের খোঁজে আঘাত এনেছে প্রাসাদের দুর্গের তোরণে। মরমর করে ভেঙে গেল তোরণ। পথ খোলা পেয়ে প্রাসাদের দুর্গের হাতার মধ্যে ঢুকে অন্ধকারে প্রেতাত্মা বাসিন্দারা, তাদের ক্রু গর্জন আর রণহুঙ্কার শোনা যেতে লাগলো চারদিকে। আত্মরক্ষার তাগিদে ভাঙাচোরা সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে ছুটলাম। ধুপ 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 ধুপ। আমাদের পিছনে সিঁড়িতে সায়হীন পায়ের শব্দ শোনা গেল। ওরা আমাদের দিকে আসছে। উপরে উঠে আমি নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। অব্র হাত ধরে আমাকে থামালো। কঠিন গলায় বলল, ভাবছিস ঘরে গিয়ে রক্ষা পাবি? মোটেই না। রক্ত পতাকা সংকেত ওরা সারা পেয়ে গেছে। আজ ওরা সার্চ পিটার ওয়েলিংটনের আবার হত্যা করবে। ওদের আজকের শিকার আমি আর তুই। আমাদের আর রক্ষা করবে না কেউ। ধূপ 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 ধূপ। সিঁড়ি দিয়ে পদশব্দগুলো উপরে উঠে আসছে। রণহুঙ্কারে ক্রু গর্জন এখন আমাদের একেবারে কাছে এসে গিয়েছে। ছাদ এসে গেলাম দুজন। ছাদে দাঁড়ালাম। নিচে তখন শুরু হয়েছে নরকের
মহাতাণ্ডব লীলা, জিনিসপত্র ভাঙচুর, শোনা যাচ্ছে ছায়ানীদের হুঙ্কার আর ক্রুদ্ধের গর্জন। আমরা দুজনে ছুটতে ছুটতে ছাদের উপরে একটা গির্জার মধ্যে ঢুকে পড়লাম। তারপর বেরিয়ে উপরে যে ক্রুশখানা ছিল তার দুদিকে দুজন আঁকড়ে ধরে আতকণ্ঠ চিৎকার করে উঠলাম, করুণা ঈশ্বর, আমাদের রক্ষা করো। প্রেমময় যিশু, মহা অন্ধকারের মহা অশুভ শক্তির হাত থেকে আমাদের বাঁচাও। ভয় উত্তেজনা দুজনের জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান হারানোর সময় শুনলাম প্রাসাদের দুর্গের একতলা, দোতলা এবং তেতলা বিদ্রোহের ছায়া শহীদদের উন্মত্ত গর্জন। তারা শিকার খুঁজে পাচ্ছে না। ছাদে উঠবার সিঁড়ির উপর তাদের অমানবিক শব্দ শুনলাম। শোনা গেল ছাদের উপরে তারা উঠতে পারেনি। যখন জ্ঞান ফিরল ততক্ষণ রাত বিদায় নিয়েছে। পুরো আকাশ লাল রঙে রঙিন। একটু পরে সূর্য উঠবে। বিশাল প্রাসাদ, দুর্গ নিঝুম নিস্তব্ধ। পবিত্র কুশের সামনেই বসে প্রার্থনা করলাম দুজন। এই পবিত্র কুশের অশুভ শক্তি আমাদের রক্ষা করেছে নরকের আতঙ্কময় অশুভ অলিক শক্তির আক্রমণ থেকে। নরকের সেই মহা অমঙ্গল হানা দিয়েও আমাদের স্পর্শ করতে পারেনি। আমরা নিচে নেমে এলাম। তেতলা, দোতলা, পরে একতলা ধ্বংসলীলা স্বাক্ষর রেখে গিয়েছে পেটপুরীর হানাদাররা। টেবিল, চেয়ার, আলমারি ভেঙে ফেলেছে। মরা আক্রোশে ছিঁড়ে ফেলেছে পোশাক পরিচ্ছেদ। আব্রের এতদিনের ধরা ছবিগুলো টুকরো টুকরো করেছে। একখানা ছবি আস্ত নেই। আস্ত বলে এলাম। আমার গাড়িটা সেখানে ছিল, ওখানে দেয়াশালায় আর বাক্সের মতোই ভেঙে ফেলেছে ওরা। ওই গাড়ি আর মেরামত করা সম্ভব নয়। আমার কত শখের গাড়ি, আমার জন্যই তো তোর এই ক্ষতি হলো। নিঃশ্বাস ফেলে আবরে বলল, আমি তোকে এখানে আসতে না বললেই পারতাম। না রে, তোরা দোষ কি? আমি তো বর সন্ধ্যায় রক্ত পতাকা নেড়ে ছায়া শরীরদের আহ্বান করেছিলাম। তোর কি কম ক্ষতি হলো? ছবিগুলো নষ্ট হলো, তোর অনেক বছরের পরিশ্রম নষ্ট হলো। পুরো আকাশে সূর্য উঠেছে। অন্ধকারের শক্তি আর কোনো ক্ষমতা নেই এখন। আমরা প্রাসাদের দুর্গের তোরণের গায়ে ছোট দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। কোনো অদৃশ্য দেয়ালের আজ আমাদের পাথর বাঁধা হলো না। পরীক্ষার উপকরণ টানা সেতুর উপরে এসে দাঁড়ালাম আমরা দুজন। সামনে ছোট ছোট নতুন বাড়িগুলো, লোকজন জেগে উঠেছে। কেউ কেউ বেরিয়ে এসেছে বাড়ি থেকে। ওরা কেউ জানে না কাল রাতে ওয়েলিংটন প্রাসাদের দুর্গে কি ঘটেছিল। ভয়ানক নাটকীয় তাণ্ডব। একটু পরেই শুরু হলো দিনের কর্মচঞ্চল দিয়ে রাতের আতঙ্কে হয়তো অনেকটা অবাস্তব বলে মনে হবে। তা হোক, কিন্তু এই অভিশপ্ত প্রাসাদের দুর্গ আর একটি রাতও আমি থাকবো না। আব্রকে থাকতেও দেব না। ওকে সঙ্গে নিয়ে আমি শহরে ফিরে আসবো। কোনো আপত্তি শুনবো না। হোটেলের দিকে পা চালালাম। ব্রেকফাস্ট সেরে ওখান থেকে বাস ধরে আমরা বাস স্ট্যান্ড হোটেলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম।